সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজ তোমাদের সামনে আমি কৃষ্ণ স্যার ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো সেই সাথে তোমাদের কোটচাঁদপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগতম জানাচ্ছি। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়ের একটা অধ্যায় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। সেই আলোচনার সাপেক্ষে আজকে তোমাদের দেখি তোমরা এখান থেকে কতটুকু তোমাদের এই বিষয়ে জ্ঞান আছে আমি একটু জানি। আমরা প্রকৃতিতে উদ্ভিদ এবং প্রাণী আমরা একসাথে বসবাস করি। তো উদ্ভিদ আর প্রাণী বসবাস করতে গিয়ে আমরা যেসব সমস্যায় পড়তে থাকি সব থেকে বড় হলো খাদ্য। তো খাদ্য থেকে আমরা শক্তি পেয়ে থাকি। তো সেই খাদ্য আমরা কি করে পাই প্রকৃতি থেকে? যেমন আজকে আমরা মানুষ আমরা কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি না, কিন্তু উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে। তো নিজের দেহেও যেমন সে নিজের দেহেই খাদ্য তৈরি করে বেঁচে থাকে প্রকৃতিতে, মানুষ বা অন্যান্য জীব এগুলো কিন্তু পারে না। তাহলে আমরা যে শক্তিটা পাই সেই শক্তিটা কিসে থেকে পাই সে সম্পর্কে তোমাদের কি কোনো ধারণা আছে? তোমরা কি বলতে পারবা? হ্যাঁ, তোমরা বলতে পারো স্যার এটা সূর্য থেকে পাই আমরা একটা শক্তি। হ্যাঁ, সূর্য থেকে যে শক্তি পাই সেই শক্তিটাও আমাদের সরাসরি কাজে লাগে না। তারপরেও আর একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নের মাধ্যমে আমরা আরও কিভাবে খাদ্য পেতে পারি বা শক্তি অর্জন করতে পারি সেটা সম্পর্কে আমি আরও একটা প্রশ্ন করছি। আর কি তোমাদের ধারণা আছে? তো সে ধারণা যদি থাকে তোমরা বলো। হ্যাঁ, যদি না থাকে আমি বলি, সেটা হলো সালোক সংশ্লেষণ। তাহলে আজকে তোমাদের সামনে আমি এই সালোক সংশ্লেষণ নিয়ে আলোচনা করব। তো সেই সালোক সংশ্লেষণ এখানে সালোক সংশ্লেষণের ব্যাখ্যাটা কি আমরা বা তার শব্দগত কি অর্থ থাকতে পারে বা তার মানেটা কি আমরা একটু জানার চেষ্টা করি। সালোক সংশ্লেষণ হলো সালোক আর সংশ্লেষণ বা সংশ্লেষ এই দুটো শব্দ সমন্বয়ে কিন্তু সালোক সংশ্লেষণ এসেছে। আর এই সালোক সংশ্লেষণের যদি আমরা ভেঙে ব্যাখ্যাটা দিই, সালোক শব্দের অর্থ হলো সূর্যালোকের উপস্থিতি, আর সংশ্লেষ শব্দের অর্থ হলো কিছু উৎপাদন হওয়া। তাহলে আমরা বলতে পারি যে সূর্যালোকের উপস্থিতিতে কোনো কিছু উৎপাদন হওয়াকেই বা হওয়ার পদ্ধতিকেই আমরা বলবো সালোক সংশ্লেষণ। আমরা যদি অন্য কথায় বলি তাহলে কি বলা যেতে পারে? যে পদ্ধতি বা প্রক্রিয়ায় সূর্যের আলোয় সবুজ উদ্ভিদেরা নিজের খাদ্য নিজেরা তৈরি করে তার নাম হলো সালোক সংশ্লেষণ। তাহলে এই সালোক সংশ্লেষণ সম্পর্কে আমরা একটু ধারণা পেলাম। তাহলে সালোক সংশ্লেষণ আমরা এখানে আরেকটু কথা থেকে যাই, শুধু সংজ্ঞা দিয়েই নয়, জীবজগতের আমরা যে প্রাথমিকভাবে যে খাদ্য খাই বা খাদ্যের যে উৎস সেটা এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় একমাত্র সবুজ
উদ্ভিদরাই এই কাজটি করতে পারে। আর ব্যতিক্রম একটা উদ্ভিদ আছে, সেটা সালোক সংশ্লেষণ বাদেই পর উদ্ভিদ অর্থাৎ পরজীবী উদ্ভিদ যেমন স্বর্ণলতা, এর বেলায় শুধুমাত্র সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা হয় না। আর বাকি সব সালোক সংশ্লেষণ উদ্ভিদের পদ্ধতিতে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে এবং তারা সেখান থেকে শক্তি অর্জন করে বা শক্তি অর্জন করার পরে সেই শক্তি থেকে তারা আস্তে আস্তে প্রকৃতিতে বড় হয়ে ওঠে। তার সাথে কি সম্পর্ক আমাদের জীবকুলের বা প্রাণীকুলের, এটা সম্পর্ক আমরা পরবর্তীতে জানি। তো তার আগে আমরা একটা জিনিস আমরা জানব যে এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা কিভাবে সংঘটিত হয় সে সম্পর্কে আমরা একটু ধারণা পাই। সে ধারণাটা আমরা এখান থেকে নেব বিক্রিয়ার মাধ্যমে। এটা রাসায়নিক বিক্রিয়া। আমরা রাসায়নিক বিক্রিয়া, যদিও ক্লাস 6-এ তোমাদের রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে ধারণা নেই, তারপরেও একটা ছোট্ট বিক্রিয়া দিয়ে, যেটা রাসায়নিক সংকেতের মাধ্যমে নয়, সেটা সিম্পল একটা বিক্রিয়ার মাধ্যমে তোমাদের আমি সেই সম্পর্কটা দেখাই। সেই সম্পর্ক থেকে আমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা কিভাবে সংঘটিত হয় সেটা আমি তোমাদের দেখাই। যেমন বিক্রিয়াটা এরকম, রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়াটা হলো কার্বন ডাইঅক্সাইড তার সাথে পানি বিক্রিয়া করে কি তৈরি করে? গ্লুকোজ। গ্লুকোজ প্লাস অক্সিজেন তার সাথে আরও একটা তৈরি করে পানি। তবে এই বিক্রিয়া সংগঠিত হওয়ার মূলে যে জিনিসটা রয়েছে সেটা হলো আমাদের এখানে মূলে রয়েছে যেমন সূর্যের আলো লাগবে। সূর্যের আলো ছাড়া কিন্তু এটা বিক্রিয়া সংগঠিত হবে না। তাহলে এর উপস্থিতি লাগবে, সূর্যের আলোর উপস্থিতি। তার সাথে আরও একটা জিনিস লাগবে, সেটা হলো ক্লোরোফিল। তাহলে এই বিক্রিয়াটা কার্বন ডাইঅক্সাইডের সাথে যদি পানি বিক্রিয়া করে এবং সূর্যের আলো এবং ক্লোরোফিলের উপস্থিতিতে, তাহলে দেখব আমরা গ্লুকোজ তৈরি করে আর অক্সিজেন তৈরি করে আর পানি তৈরি করে। এখন এই বিক্রিয়াটা আমরা সালোক সংশ্লেষণের সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া, এটা আমরা জানি বা জানলাম। এর সাপেক্ষে আমরা কি করে আমরা এর একটা হাতে কলমে তোমাদের যদি ল্যাবরেটরিতে নিয়ে যে তোমাদের পরীক্ষাটা করাতে পারতাম বা দেখাতে পারতাম তাহলে খুব ভালো হতো। তো সেটা থেকে আমরা দেখি ঠিক হোয়াইট বোর্ড এবং মার্কার দিয়ে আমরা কতটুকু এই কার্যক্রমটা আমরা দেখাতে পারি সেটা আমরা একটু দেখি। তাহলে আমরা এই প্রক্রিয়াটা বা এই সালোক সংশ্লেষণের মাধ্যমে অক্সিজেন নির্গমনের যে একটা পরীক্ষা আছে, সেই পরীক্ষার জন্য আমাদের কি কি আয়োজন আমরা সেটা একটু দেখি। আর পরীক্ষার জন্য কি কি যন্ত্রাংশ লাগে সেই যন্ত্রাংশের সাথে আমরা একটু পরিচয় হয়। যেমন আমাদের লাগবে একটা বিকার, একটা লাগবে টেস্ট টিউব,
একটা লাগবে ফানেল, একটা লাগবে টেস্ট টিউব, বিকার, ফানেল, তারপর লাগবে সতেজ, আচ্ছা তার আগে দিদি পানি লিখে দিই, পানি লাগবে, তার সাথে লাগবে সতেজ হাইড্রিলা। এগুলো আমাদের এই পরীক্ষাটা নির্গমন পরীক্ষাটা দেখাতে গেলে আমাদের এই যন্ত্রাংশগুলো লাগবে। তাই যন্ত্রাংশগুলো আমরা একটু পরিচয় ঘটি, কীভাবে আমরা এগুলো সেট করব আমরা দেখি। বিকারটা কেমন তোমরা দেখবা, হয়তো পরীক্ষাগারে নিয়ে যাওয়া হয়েছে তোমাদের, কিন্তু মনে আছে কিনা আরেকবার দেখি। বিকারটা এরকম, এটাকে বলা হয় বিকার। টেস্ট টিউবটাও দেখি কেমন। টেস্ট টিউবটা চিকন অর্থাৎ লম্বা সরু আকারের, এটা টেস্ট টিউব। ফানেলটা কেমন? ফানেলটা এটা ফানেল। তারপরে আমরা একটা পাত্রে যদি পানি নিয়ে আসি, তাহলে পানিটা কেমন করে আমরা সাজাই একটু দেখি। পানিটা আমরা সাধারণত এইভাবে দিয়ে থাকি, এইভাবে পানি দিয়ে থাকি। সমস্তটা পুরে দিলে এবার সতেজ হাইড্রিলা লাগবে। হাইড্রিলা উদ্ভিদ আমরা জানি, এটা দেখতে অনেকটা ঠিক নিম পাতার মতো, কিন্তু খুব ছোট ছোট পাতা হয়। যেমন এখানে ছোট ছোট পাতা আছে, এটা হাইড্রিলা। এখন এই যন্ত্রাংশগুলো দিয়ে, অর্থাৎ বিকার, টেস্ট টিউব, ফানেল, তারপরে পানি, তারপরে হাইড্রিলা, এগুলো কাজে লাগিয়ে আমরা কিভাবে পরীক্ষাটা করতে পারি আমরা দেখি। পরীক্ষাটা আমরা এভাবে দেখাতে পারি। প্রথমে আমরা একটা বিকার নিই, এই বিকারের মধ্যে আমি একটা ফানেল নেব। সেই ফানেলের ভিতরে আমরা কি দেব? ফানেলের মাঝে আমরা এই হাইড্রিলারটা দিয়ে দেব, এবং হাইড্রিলার যেন এই ঠিক কাণ্ড বরাবর যেন এই ফানেলের ভিতরে থাকে। এবার আমরা এমনভাবে পানি নিব যে পানিটা অবশ্যই আমাদের কি হবে, এই ফানেলটা
ফানেলটা কিন্তু অবশ্যই পানির মধ্যে থাকতে হবে, তার আগে একটা টেস্ট টিউব দিতে হবে এর মাঝে। একটা টেস্ট টিউব দিলাম। টেস্ট টিউবে আমরা এটাও পানি ভর্তি আছে। আর এদিকে আমাদের বিকারটাও অবশ্যই পানি ভর্তি। এটা আমি এই পর্যন্ত কম করে দিলাম। এভাবে আমরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার চিত্রটি আঁকতে পারি। আর এর মাধ্যমে কিভাবে অক্সিজেন নির্গমন হচ্ছে আমরা এটা দেখব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এর ভিতরে বুদবুদ করে অক্সিজেন গ্যাস আমাদের টেস্ট টিউবে জমা হচ্ছে। তাহলে আমরা একটু চিহ্নিত করে আগে পরিচয় দিয়েছি, তারপর আরেকবার বলি। এটার নাম হলো বিকার, এটার নাম হলো টেস্ট টিউব, তারপরে এই যে গ্যাস বুদবুদ আকারে বেরোচ্ছে এটার নাম হলো অক্সিজেন গ্যাস। তারপরে এটার নাম হলো ফানেল। তারপরে এর ভিতরে যে উদ্ভিদটা দিয়েছি এর নাম হলো হাইড্রিলা। তাহলে আমরা এই কাজের মাধ্যমে আমরা দেখতে পেলাম হলো যে এখান থেকে হাইড্রোজেন গ্যাস ছাড়ছে। এখন এই হাইড্রোজেন গ্যাস বুদবুদ আকারে ওই টেস্ট টিউবে জমা হচ্ছে। এখন এটা অক্সিজেন গ্যাস, এই অক্সিজেন গ্যাসটা হলো কিভাবে আমরা এটা অক্সিজেন গ্যাস ভর্তি হচ্ছে কিনা এটা পরীক্ষা করার জন্য আমরা একটা ওই যন্ত্রপাতির ভিতরে যে যন্ত্রাংশ নিয়েছিলাম তার ভিতরে আরেকটা জিনিস দরকার, সেটা হলো দিয়াশলাই বা ম্যাস। এটা দরকার। এবার আমি খুব সাবধানে এই টেস্ট টিউবটা যখন ভরে যাবে, তার আগে আরেকটা কথা, এটা এই কার্যক্রম করার পরে আমরা একটু সূর্যের আলোয় রেখে দেব। সূর্যের আলোয় রেখে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমাদের এই কার্যক্রম কিন্তু শুরু হয়ে যাবে, যে অক্সিজেন গ্যাস অবশ্যই এই ফানেলের মধ্য থেকে টেস্ট টিউবে আস্তে আস্তে জমা হয়ে যাবে। তো যখন সম্পূর্ণ টেস্ট টিউবটা অক্সিজেন গ্যাসে ভরে যাবে তখন আমরা এই টেস্ট টিউবটা সংগ্রহ করব। সংগ্রহ করার পরে এই টেস্ট টিউবে যে অক্সিজেন গ্যাস আছে আমরা কি করে দেখব, সেটা দেখতে গিয়ে আমাদের কি কাজ করতে হবে, আমরা একটা জ্বলন্ত ম্যাচ অর্থাৎ জ্বলন্ত দেয়াশলাইয়ের কাঠি নিয়ে আমি নিভিয়ে ফেলব। নিভিয়ে ফেলার পরে এবার ওই টেস্ট টিউবের মুখে আমি ওই নেভা দেয়াশলাইয়ের কাঠিটা আমি টেস্ট টিউবের ভিতরে
এভাবে দিয়ে দেব। এভাবে দিয়ে দেওয়ার পরে দেখব যে সেটা দপ করে জ্বলে উঠল। যখন এই দপ করে জ্বলে উঠল তখনই আমরা বলবো যে এটা একটা অক্সিজেন গ্যাস। তাহলে এভাবে আমরা দেখতে পাচ্ছি যে একটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় কিভাবে অক্সিজেন গ্যাস প্রস্তুত হয় সেটা সম্পর্কে আমরা জানলাম। আচ্ছা, এখানে আমরা আরেকটা সমস্যায় পড়ি। এই অধ্যায় পড়তে গিয়ে তোমাদের এই অধ্যায়ে এই মূল যে ঘটনাটা সেটা তোমাদের সাথে আমি আলোচনা করলাম, কিন্তু এখানে আরেকটা এই অধ্যায় পড়তে গেলে তোমাদের বেশ কিছু সমস্যার সম্মুখীন বা কিছু প্রশ্নের সম্মুখীন তোমাদের হতে হয়। সেই জিনিসটুকু বা সেই প্রশ্নগুলো কীভাবে উত্তর করা যায় আমি তোমাদেরকে এক এক করে আমি ব্যাখ্যা দিচ্ছি। সেগুলো হলো, আমি তোমাদের দেখাই। আমি একটা চার্ট করে নিয়ে আসছি এই অধ্যায়ের, যে চার্টটা তোমাদের খুব গুরুত্ব সহকারে এই অধ্যায় পড়তে গেলে তোমাদের লাগবে। আমরা এই অধ্যায় পড়তে গিয়ে যে যে প্রশ্নের সম্মুখীন আমরা হয়ে থাকি, যে এইগুলো সম্পর্কে আমাদের ছোট শ্রেণীতে বড় একটা ব্যাখ্যা দেওয়া নেই, আর সেই ব্যাখ্যাগুলো একটু জানলে আমরা সালোক সংশ্লেষণের এই অধ্যায়টা খুব ভালো করে আয়ত্ত করতে পারবো। তা তোমাদের যদি খাতা কলম থাকে, আমি তোমরা খাতা কলমটা বের করে নিয়ে এই সংজ্ঞাগুলো বা এই ব্যাখ্যাগুলো তোমরা একটু লিখে নাও। লিখে নিলে দেখবা এইগুলো তোমাদের উপরের শ্রেণীতে গিয়েও তোমাদের কাজে লাগবে। আবার এখানে তোমার পড়ার জন্য সুবিধা হবে, এই সব প্রশ্নগুলির উত্তর পেয়ে যাবা। যেমন এখানে আমাদের এই অধ্যায় পড়তে গেলে আমাদের বিশেষ করে ক্লোরোফিল, প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট ও গ্লুকোজ সম্পর্কে আমাদের মনে প্রশ্ন জাগে। সে সম্পর্কে আমি তোমাদের একটা ধারণা এখানতে দিচ্ছি। প্রথমে ক্লোরোফিল কাকে বলে? ক্লোরোফিলের আমি 3টে ব্যাখ্যা রেখেছি। সেই ব্যাখ্যাটা এরকম: উদ্ভিদের সবুজ রঙের পিছনে যে রাসায়নিক পদার্থ কাজ করে তারই নাম হলো ক্লোরোফিল। আবার গাছ ক্লোরোফিলের সাহায্যে সূর্যরশ্মি থেকে শক্তি সংগ্রহ করে। এই শক্তি কাজে লাগিয়ে মাটি ও বাতাস থেকে গাছ খাদ্য তৈরি করতে পারে। আমি আরও একটা ব্যাখ্যা রেখেছি, ক্লোরোফিল না থাকলে গাছ বেড়ে উঠতে পারত না, ফলে মানুষ ও প্রাণী জগতের কোনো অস্তিত্বই থাকতো না। এই ক্লোরোফিল সালোক সংশ্লেষণে সাহায্য করে। তো এটা গেল ক্লোরোফিল সম্পর্কে তোমাদের একটা ধারণা। এরপরে আসছে প্লাস্টিড। প্লাস্টিডটা কি? প্লাস্টিড হলো উদ্ভিদ কোষে আমাদের ছোট ছোট কোষ দিয়েই কিন্তু বড় বড় বস্তু তৈরি হয়। যেমন উদ্ভিদ কোষ, এটা উদ্ভিদ কোষ যেটা বর্ণযুক্ত বা বর্ণহীন যে অংশ বা অঙ্গাণু দেখা যায় তাকে আমরা প্লাস্টিড বলি। আর প্লাস্টিড কি হয়? প্লাস্টিড উদ্ভিদ কোষের এক অনন্য বৈশিষ্ট্য। প্লাস্টিডের উপস্থিতির কারণে উদ্ভিদের পাতা, ফুল ও ফলের বর্ণ বৈচিত্র্য দেখা যায়। তো এ হলো তোমার প্লাস্টিডের ধারণা। এরপরে আসছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট কি?
যে প্লাস্টিড, এই প্লাস্টিডের সাথে ক্লোরোপ্লাস্টের সম্পর্ক রয়েছে। যে প্লাস্টিড সবুজ ক্লোরোফিল ধারণ করে, অর্থাৎ ক্লোরোফিলের ভিতরে রং আছে, সেই রং সবুজ যদি ধারণ করে আমরা তাকে বলবো ক্লোরোপ্লাস্ট। আর ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল থাকে বলে উদ্ভিদের পাতা সবুজ দেখায়। তাহলে আমার ক্লোরোফিলের সাথে আমার ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিলের সাথে সম্পর্ক, এই ক্লোরোফিল আছে বলেই তাই এগুলো রং বৈচিত্র্য দেখায়। এবার কি হলো, এবার গ্লুকোজ, যেটা আমরা এই সালোক সংশ্লেষণ বিক্রিয়ায় আমরা গ্লুকোজ, যেটা প্রধান উপাদান বা উপাদান মানে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে বিক্রিয়া যেটা তৈরি হয়েছে, সেই গ্লুকোজ সম্পর্কে এবার আমরা ধারণা নিই। সেই গ্লুকোজটা কি? গ্লুকোজ শব্দটি গ্রিক শব্দ গ্লুকোস থেকে এসেছে, যার অর্থ মিষ্টি। আর প্রকৃতিতে মধু ও মিষ্টি ফলে গ্লুকোজ পাওয়া যায়। সকল জীব শক্তির একটি উৎস হিসাবে গ্লুকোজ ব্যবহৃত হয়। এ গেল। আরেকটু ধারণা রেখেছি আমি, ক্লোরোপ্লাস্ট সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। ক্লোরোপ্লাস্টের ক্লোরোফিলই সূর্যালোকের সাহায্যে কার্বন ডাই অক্সাইড ও পানির বিক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য, তার নাম হলো গ্লুকোজ, অর্থাৎ গ্লুকোজ তৈরি করে। আর তাই সালোক সংশ্লেষণে এই শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে উদ্ভিদ ও প্রাণীকুলের যোগান দেয়। এর উপর নির্ভর করে প্রাণীকুল টিকে আছে বা টিকে থাকে। এবার আমরা এই অধ্যায়ের শেষে যে কথাটা না বললেই নয়, সেটা বলা একান্ত দরকার। সেটা হলো, আমরা সালোক সংশ্লেষণ বিষয়ে আমরা যতটুকু জ্ঞান অর্জন করলাম, সেই জ্ঞানের ভিতরে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ কথা থেকে যাই। সেই কথাটা আমাদের জানা একান্ত দরকার। সেই কথাটা এরকম যে সালোক সংশ্লেষণ সম্পর্কে আমাদের একটা মন্তব্য, যে সেখানে কি বলি, যে জীবনের অস্তিত্ব সম্পূর্ণ নির্ভর করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার উপর। সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ হলে মানব সভ্যতা নিঃসন্দেহে ধ্বংস হবে। সে কারণে আমাদের উদ্ভিদ রক্ষায় আরও সচেতন হতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকে যে বিষয়ে আলোচনা করলাম, তোমরা এই বিষয়ে তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করে জানাবে। আর সেই সাথে সবাই ভালো থাকো, আমরা সবাই নিরাপদ দূরে থাকি, আমরা সবাই সুস্থ থাকি, এই আশা রেখে আজকে আমি আমার ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।